দর্শক দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আবারও ওনাকে অনলাইনে নিয়েছি। বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর প্রাক্তন ভিসি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, সেখান থেকে আমার সঙ্গে অনলাইনে। আপনাকে আরও একবার স্বাগত জানাই। অনেক দিন পরে দিল্লিতে গিয়ে সাক্ষাৎ হয়েছিল, বাড়িতে গিয়েছিলাম, আপনার এই বাড়িতে যেখানে আপনি বসে আছেন। কেমন আছেন এখন? ভালো আছি ভাই। এখন তো রিটায়ার্ড লাইফ চালাচ্ছি, আর একটু পড়াশোনা করছি, নতুন নতুন লেখাপত্রের কথা ভাবছি। কিন্তু আমি আপনাকে যে জন্য এখন নিয়েছি সেই জন্য কারণটা হচ্ছে যে আপনি তো একটা বই লিখেছেন যেখানে নিজের ব্যাপারে অনেক কিছু আছে। আমি বইটার একটা কভার পেজ সেটাও মানে পেয়েছি, তো এটার সম্পর্কে আমি তো একটু জানতে চাইবো, বা আমার যারা দর্শক আছেন তারাও তো জানতে চাইবেন যে বইটার মধ্যে কি লিখেছেন। আপনার জীবন সম্পর্কেও মানুষের অনেক কৌতূহল আছে, এবং যেটা আমি শুনছিলাম যে এই বইয়েতে নাকি আমাদের এই বাংলাতে রাজনৈতিক পরিবর্তন, প্রেক্ষাপট সেই সব নিয়েও নাকি সব অনেক উল্লেখ করেছেন। তো বইটা তো ইংরেজিতে, এখানে তো এখনও মার্কেটে আমি জানি না আছে কি না। তো আমি প্রথমত একটু জানতে চাই যে বইটার মধ্যে কি করেছেন, কি লিখেছেন, একটু বলুন না কি আছে, শুনি, তারপর না হয় পড়ব। প্রথমেই তো ভাই শফিকুল, তোমার দর্শকদের আমি জানাই শ্রদ্ধা, আর তোমাকে জানাই ধন্যবাদ। কারণ যে বইটা আমি লিখেছি সেটা আপাত দৃষ্টিতে আত্মজীবনী মনে হতে পারে, কিন্তু যারা পড়বেন তারা দেখবেন এই আত্মজীবনীর প্রেক্ষাপটে আমি তৎকালীন রাজনীতি, অর্থাৎ যে সময়ে আমার জন্ম থেকে আজ পর্যন্ত যে রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি, কারণ আমি পশ্চিমবঙ্গে বড় হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে আমার যোগাযোগটা খুব ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গের রাজনীতি এবং তার সাথে ভারতবর্ষের রাজনীতি নিয়েও আমি বক্তব্য রেখেছি, এবং সেখানে আমার যে বিশ্লেষণ, যে পরিবর্তনশীল রাজনীতির চেহারা কি হতে পারে এবং কি হওয়া উচিত ছিল এবং কেন হয়নি, এই ৩-৪টে প্রশ্নের উত্তর আমি আমার সমস্ত বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে লিখেছি। আমি জন্ম থেকে শুরু করেছি, জন্ম থেকে আমার জন্ম 1950-এর দশকে, তখন থেকে 2023 যতদিন পর্যন্ত বিশ্বভারতীর উপাচার্য ছিলাম, তার মধ্যে যে ধরনের ভাবনা চিন্তা আমাকে প্রতিনিয়তই বিব্রত করতো, এবং সেই সমস্ত নিয়ে আমি বিশ্লেষণাত্মক আলোচনা করেছি আমার এই আত্মজীবনীমূলক গ্রন্থ। বাংলার ব্যাপারে যেটা বললে, আমি কলকাতার একজন বিখ্যাত আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বাংলায় এই বইটি বার করতে আগ্রহী, আমিও রাজি হয়েছি, এবং যে যদি ঠিক কাজ চলে আমার ধারণা এই বছরের শেষের দিকে বইটা বেরোবে, এবং আমার ইচ্ছা আছে আগামী বছরের বুক ফেয়ারে এই বইটাকে আমি রিলিজ করব। হ্যাঁ, বাংলাতে না হলে এই বাংলার মানুষ কি করে সহজে এটা জানতে পারবেন, কারণ ইংরেজিতে এখনও ততটা সবাই পড়তে পারবেন না। কিন্তু আপনার সম্পর্কে অনেক কৌতূহল আছে, এবং যে কথা আপনি বলছেন যে এর মধ্যে বাংলার পলিটিক্যাল পরিবর্তন, প্রেক্ষাপট সম্পর্কেও অনেক বিশ্লেষণ আপনি করেছেন। সুতরাং বাংলাতে এই বইটা খুবই জরুরি। যত দ্রুত আপনি এটা আনতে পারবেন ততই আমরা হয়তো আরও সহজে এটা দেখতে পাবো, পড়তে পারবো, আমার মতো অনেকেই পড়তে পারবেন। আমি জানতে চাই যে রাজনীতির যে পরিবর্তন সম্পর্কে বলছেন বা বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে ব্যাখ্যা করেছেন, তো সেখানে শান্তিনিকেতন, বিশ্বভারতী এইসবের ব্যাপার স্যাপারও কিছু আছে নাকি ওখানে উল্লেখ? নিশ্চয়ই, কারণ বিশ্বভারতীতে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেই অভিজ্ঞতা হয়তো অর্জন করতে পারতাম না যদি না বিশ্বভারতীর উপাচার্য হিসেবে 5 বছর আমি কাজ করতে পারতাম। এবং সেখানে বাঙালির যে পরিবর্তন, অর্থাৎ বাঙালি যে ভাবে অন্যায়কে মেনে নিতে শিখে গেছে, সেই জিনিসগুলো হয়তো বুঝতে পারতাম না যদি না বিশ্বভারতীর উপাচার্য হিসেবে আমি 5 বছর কাজ করার সুযোগ না পেতাম। তো সেটা তো পরের খবর, পরের দিকে আমি এসেছি। যদি তুমি আমার বইটা দেখো, সেখানে একটা চ্যাপ্টার আছে বিশ্বভারতীর উপরে, সেটা 60 পাতার চ্যাপ্টার, এবং সেটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে তাণ্ডবের সম্মুখীন হয়েছি, যে অত্যাচারের সম্মুখীন হয়েছি, যে
মানুষগুলো বিশ্বভারতীকে ভালোবাসে বলেন এবং তারা যে দ্বিচারিতা করেছেন তার একটা বিস্তারিত বিবরণ আমি কিন্তু চ্যাপ্টার 6-এ দিয়েছি। তো এটা বলার আগে আমি যেটা বলবো যে একটা জিনিস আমার মনে হয় ঐতিহাসিক ভাবে দেখা উচিত যে পশ্চিমবঙ্গে এই যে মারামারি রাজনীতি, এই যে হানাহানি রাজনীতি, এই যে লড়াই রাজনীতি, এই রাজনীতি সম্বন্ধে আমরা অনেকক্ষণ আলোচনা করি, ভাবি বোধহয় এটা আজকেই শুরু হচ্ছে। এতে একটা আমি ঐতিহাসিক ভাবে এটাকে আলোচনা করেছি, কারণ আমার মনে হয় এটা জানা দরকার পশ্চিমবঙ্গবাসীদের বা বাংলাভাষী যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা সবসময় কিন্তু দোদুল্যমান ছিল। এবং এই দোদুল্যমানের কারণটা হচ্ছে যে আমাদের এই পশ্চিম বাংলাদেশ, আমি বাংলাদেশের কথা বলছি, পশ্চিমবঙ্গ আমি বিভাজনের আগের বাংলার কথা বলছি, সেই তখন থেকে কিন্তু লড়াইটা শুরু। চিত্তরঞ্জন দাস যখন চলে যান, অর্থাৎ 1925 সালে চিত্তরঞ্জন দাস যখন মারা যান, তারপর থেকে কিন্তু বাংলার রাজনীতির একটা টালমাটাল অবস্থা আমরা নজর করি। 1926 সালে যখন কৃষ্ণনগর কনফারেন্স হচ্ছে, যেখানে বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন মেদিনীপুরের বিখ্যাত মানুষ বীরেন শাসমল মহাশয়। বীরেন শাসমল মহাশয় অনেকটাই গান্ধীবাদী ছিলেন এবং সেই সময় কিন্তু যারা তৎকালীন যুগে খুব বড় নেতা ছিলেন তার মধ্যে আমাদের সুভাষচন্দ্র বোস ছিলেন, বিধান রায় ছিলেন, এরা সব বড় নেতা ছিলেন। এদের ভাবনা চিন্তা একটু অন্যরকম, তার কারণ তৎকালীন কলকাতার রাজনীতিতে যুগান্তর পার্টির একটা বড় ভূমিকা ছিল। যুগান্তর মানে যারা ধরো ভায়োলেন্সে বিশ্বাস করতেন। তো 1926 সালে কৃষ্ণনগর কনফারেন্সে বীরেন শাসমল যখন প্রেসিডেন্সিয়াল ভাষণ দিতে ওঠেন, তৎকালীন যুগে একটা অর্গানাইজেশন ছিল যার নাম ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স, যেটা সুভাষচন্দ্র বোস তৈরি করেন। সেই ভলেন্টিয়ার্স এর কাজ ছিল রাজনৈতিক ভাবনা চিন্তা ছড়িয়ে দেওয়া। কিন্তু সেই সময়ে যে তথ্যাবেজ বা দস্তাবেজ যদি তুমি ঘাটো, আমি দেখিয়েছি রেফারেন্স দিয়ে, তাহলে দেখবে 1926 সালে কৃষ্ণনগর কনফারেন্সে প্রথম যে লড়াইটা আমরা দেখলাম, এই রাজনৈতিক লড়াই, যেখানে দেখলাম বীরেন শাসমলকে লিটারালি চ্যাংদোলা করে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর লোকজন মঞ্চের বাইরে বের করে নিয়েছিলেন। তারপর থেকে যারা গান্ধীবাদী ছিলেন, বীরেন শাসমল, অনিল বরণ রায়, সতীশ দাশগুপ্ত, সতীশ সামন্ত, এই সমস্ত লোকজন কিন্তু কলকাতার রাজনীতি থেকে সরে গেলেন। আমাদের প্রফুল্ল সেন, আরামবাগে তোমাদের আরামবাগের প্রফুল্ল সেন, উনিও তখন কিন্তু রাজনীতি দিয়ে আরামবাগের রাজনীতিতে অনেক বেশি মনোনিবেশ করলেন। তার মানে এই যে লড়াইটা, এই যে নিজেদের মধ্যে যে লড়াই, এই লড়াইটা নতুন জিনিস নয়। এবং সেই লড়াইয়ের আমরা বড় একটা ভূমিকা দেখেছি পরবর্তীকালে, যখন অ্যাডহক কমিটি তৈরি হয়। অ্যাডহক কমিটি তৈরি হয় শরৎচন্দ্র বোস এবং তাঁর যে বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে, আর যারা গান্ধীবাদী ছিলেন তার মধ্যে বিধান রায় ছিলেন বড় নেতা। তো সেই নিয়ে খুব লড়াই হয়। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা জিনিস খুব আমরা বারবার দেখেছি, ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আমরা বাঙালিরা খুব বেশি ভাবে ইনভলভ থাকতাম। আমি 1932-33 সালে কর্পোরেশন ইলেকশনের সময়ে যে মারামারিটা দেখছেন, সেটা থেকে নেহেরু বলছেন যে 1932 সালে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হচ্ছে সারা ভারতবর্ষে, আর পশ্চিম বাংলার বাঙালিরা কর্পোরেশন ইলেকশন নিয়ে মাতোয়ারা হয়ে গেছে। এটা ওনার একটা ভালো লাগেনি। তার মানে এই যে আমি এইগুলো বলার অর্থ একটাই, যারা ইতিহাসবিদ আছেন, যারা ইতিহাসের চর্চা করেন, যারা ওই সময়ের কাগজপত্র দেখেছেন, তারা আমার সঙ্গে একমত হবেন যে বক্তব্যগুলো আমি রাখছি, এই বক্তব্য থেকে একটা জিনিস প্রমাণ করা যায় যে আমাদের মধ্যে একটা রেশারেশি রাজনীতি হয়তো আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে গেছে, এবং সেটাই প্রতিফলন আজকে আমরা দেখছি একটু অন্যরকম ভাবে। যে প্রতিফলনটা ওই সময় যারা রাজনীতি করতে তাদের একটা জাতীয়তাবাদী ভাবনা চিন্তা ছিল, আজকের দিনে হয়তো বা সেটা ততখানি তীব্র নয়। যার জন্য দেখবে আজকের দিনে যে রাজনীতিগুলো দেখতে পাচ্ছি, সেখানে বিভিন্ন জায়গায় আমি যেটা বলি যে ওপিনিয়ন মেকার তৈরি হচ্ছে, যারা অ্যাকচুয়ালি মাসলম্যান। এই মাসলম্যান কিন্তু রাজনীতি কন্ট্রোল করছে। সেই সময় মাসলম্যান ছিল না তা নয়, ছিল। আমি যেটা বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কথাটা বললাম, যে বীরেন শাসমলকে যেভাবে চ্যাংদোলা করে বাইরে বার করে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু মাসলম্যানেরই একটা রিফ্লেকশন, এবং এটা কিন্তু মানে ছবিটাও পাওয়া যায়। তো সেই হিসেবে বলছি যে এই যে রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক চেহারাটা পরিবর্তিত হচ্ছে
ওভার পিরিয়ড অফ টাইম, এটা কিন্তু নতুন জিনিস নয়। আমি যেটা বলছি এটা ঐতিহাসিক কন্টিনিউইটি আছে, হিস্টোরিক্যাল কন্টিনিউইটি আছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। এবং তার পরবর্তীকালে যে বঞ্চনা রাজনীতির যে কথাটা হয়, সেটারও কিন্তু একটা ঐতিহাসিক উৎস আছে। যেমন ধরো রেফিউজি ইস্যু বাংলাদেশে আমাদের যেভাবে আমরা পশ্চিমবঙ্গে ট্যাকেল করলাম, সেই রেফিউজি ইস্যু কিন্তু দিল্লিতে অন্যভাবে ট্যাকেল হলো। দিল্লিতে কিন্তু আজকে রেফিউজি ইস্যু নেই, কিন্তু দিল্লিতে কলকাতা পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায়ের সঙ্গে যদিও নেহরুর এগ্রিমেন্ট হয়েছে, নেহরু সবসময় চেয়েছিলেন যারা রিফিউজি আসছেন পূর্ব পাকিস্তান থেকে তাদেরকে সেটেল করা হোক, হিন্দু রিফিউজি। কিন্তু সেটেলমেন্টের ব্যাপারে যে ধরনের সিস্টেম পশ্চিমে তৈরি হয়েছিল, অর্থাৎ দিল্লি শহরে বা পশ্চিম দিকে যারা পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব থেকে এখানে আসেন, সেই ধরনের কিন্তু সিস্টেম ওখানে চালু হলো না। অর্থাৎ একটা বঞ্চনার যে ব্যাপারটা যেটা আজকেও আমরা শুনছি, তারও কিন্তু একটা ঐতিহাসিক উৎস আছে। সেটা আমি বলছি যে আজকে রাজনীতি থেকে আমরা যদি দেখি আলাদাভাবে, আমরা ভুল করব। কারণ প্রত্যেকটা রাজনীতির একটা বড় প্রেক্ষাপট থাকে, ঐতিহাসিক প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটটাকে বোঝার জন্য আমি আমার আত্মজীবনী লেখার কথা ভেবেছি। সেই আত্মজীবনী মানে কিন্তু আমার জন্ম মৃত্যু বৃত্তান্ত নয়। সেই আত্মজীবনীটা হয়েছে তৎকালীন রাজনৈতিক ভাবনা চিন্তা কিভাবে বাঙালিকে প্রভাবিত করেছিল এবং আমি কতটা প্রভাবিত হয়েছিলাম। ওকে, তার মানে আমি বুঝেছি সেটা আপনি করেছেন। এবং হ্যাঁ, মানে তবে একটা কি যে এখনকার যা পরিস্থিতি সেটা আরও আগের তুলনায় অনেকটা হিংস্র হয়েছে, কিন্তু শুরুটা হয়তো ছিল, ইতিহাস হয়তো কানেক্টেড, কিন্তু এখনকার হিংস্রতা অনেক বেশি। এটাও নিশ্চয়ই আপনি ফিল করছেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সেটাই তো তোমাকে বললাম যে আজকে যে রাজনীতির যে রূপটা দেখছো তুমি, সেই রূপটা বিধ্বংসী। ওকে, তো যাই হোক, আমি আপনার কথা বুঝলাম, যে কথা রয়েছে সব বলে ফেললে আবার বইটা লোকের ইন্টারেস্ট কমে যাবে। এর বইটা পড়তে হবে, আপনি বইটাকে খুব দ্রুত বাংলাতে রেডি করুন। সামনের বইমেলার মধ্যে যদি বইটা চলে আসে, তাহলে মানুষ কিন্তু অনেক জানতে পারবেন এবং সেখানে আপনার জীবনী, আপনার বেড়ে ওঠার অনেক তথ্য আসবে। সুতরাং বাকিটা থাক সাইলেন্ট, মানে এবার বইয়ের ভিতর থেকে যা পাঠকরা যা জানতে পারবেন সেটা জানতে পারবেন। আপনি দ্রুত কিন্তু বাংলাটাকে, এই বইটাকে বাংলাতে কনভার্ট করুন, করে এটা প্রকাশ্যে আনুন। হ্যাঁ বলুন, কি বিশ্বভারতী কি ধরনের কথা থাকছে প্রশ্ন করো। না, বিশ্বভারতীর ক্ষেত্রে আমি দেখেছি যে বিশ্বভারতীর বোধহয় যে আমি আজকের দিনে যেগুলো শুনছি, যে বিশ্বভারতীতে যে জিনিসগুলো আমি আমার সময় করার চেষ্টা করেছিলাম, তার বেশ কিছুটা এখনো চলছে, কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এবং বিশ্বভারতী থেকে আমি যা খবর পাই, এই যে হেরিটেজ নিয়ে আমি গতকালই একটা বড় খবর দেখেছি প্রতিদিনে, সেখানে বলছে হেরিটেজটা বোধহয় সমস্যা দিকে এগোচ্ছে। কারণ হেরিটেজ কমিটি মিটিং হয়েছিল জুলাই মাসে, সেখানে কিন্তু ইউনেস্কো বলেছে যে বিশ্বভারতীকে জবাব দিতে, যা যা করার কথা ছিল সেগুলো করা হয়েছে কিনা। যদি না করে তাহলে কিন্তু হেরিটেজ হয়তো উইথড্র হয়ে যেতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস আমি চেষ্টা করেছিলাম, যেটা সম্বন্ধে এখনকার মানুষরা একদমই ভাবছেন না। তুমি জানো বোধহয় যে বিশ্বভারতীর আরেকটা ক্যাম্পাস খোলার জন্য উত্তরাখণ্ড সরকার আমাদেরকে 47 একর জমি দিয়েছিল রামগড়ে। রামগড়ে রবীন্দ্রনাথের একটা বাড়ি ছিল এবং আমরা 47 একর জমি পেয়েছিলাম। সেই জমিটা কিন্তু বিশ্বভারতীর নামে ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু আজকের দিনে লোকেদের অনীহা থাকার জন্য, কারণ বিশ্বভারতীর কাছে পুরো পৃথিবীটা হচ্ছে আমি বলি আর অজয় নদীর মাঝখানে। এর বাইরে যদি লোকগুলোকে বাইরে চলে যাবে, কলকাতা যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এরা হচ্ছে এই জল ছাড়া মাছ যেমন করে সেরকম হয়। সেখানে রামগড়ের ব্যাপারে এই সমস্ত মানুষদের অনীহা আছে। কিন্তু ভাবো, রবীন্দ্রনাথ এটাই চেয়েছিলেন যে শিক্ষা চারদিকে ছড়িয়ে যায়। আরেকটা জিনিস আমি বলতে চাই, যে সম্বন্ধে আমরা আজকে খুব বেশি আলোচনা করি না, যে বিশ্বভারতীর জমি নিয়ে। এই জমি নিয়ে আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি, যে জমি নিয়ে অনেক বিখ্যাত লোক আছেন যারা জমি কবজা করেছেন, জমি হড়প করেছেন। কিন্তু সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, যে কথাটা আমার মনে সবার জানা দরকার, যে বিশ্বভারতীতে আমি থাকাকালীন একজন
আমি মানবী বলবো, কারণ এই সময় এই ধরনের মানুষকে দেখা যায় না। তিনি পাঠভবনে পড়েছিলেন 1950-এর গোড়ার দিকে। সেই ভদ্রলোক পরবর্তীকালে খুব নাম করেছেন এবং প্রচুর বেশ কিছু পয়সা রোজগার করে শান্তিনিকেতনে একটা বাড়ি তৈরি করেছিলেন, যে বাড়িটার বাজারের মূল্য হচ্ছে 16 কোটি টাকা। এবং সেই বাড়িটাকে কিন্তু আমরা বিশ্বভারতী উনি ডোনেট করে দিয়ে গেছেন। শুধু তাই নয়, উনি ওখান থেকে কোনো কিছু নেননি। তার নাম হচ্ছে ডক্টর অরবিন্দ মুখার্জি। তিনি এবং তার স্ত্রী, তারা দুজনে কিন্তু কিছু না নিয়ে এই জমিটা 3 বিঘে জমি এবং অত বড় একটা বাড়ি ডোনেট করে দিয়ে গেছেন। যেখানে তুমি জমি চোরদের প্রকোপ দেখো, 1.5 বিঘে 2 বিঘে জমির জন্য কোর্টে যাতায়াত করে যারা সব বিখ্যাত লোক, যারা জগৎ বিখ্যাত লোক। আবার সেইখানে কিন্তু এই অরবিন্দ মুখার্জির মতন বিখ্যাত মানুষও আছেন, যিনি কিন্তু বিশ্বভারতীকে সমস্ত সম্পত্তি দান করে গেছেন। এবং শুধু তাই নয়, ওনার স্ত্রীর 200টা শাড়ি সেটাও কিন্তু রেখে গিয়েছিলেন। যে শাড়িগুলো আমি পরবর্তীকালে আমাদের শিক্ষা সত্র, পাঠভবন এবং সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা যারা অনুষ্ঠান করার সময় তাদের কস্টিউম বানাতে হয়, সেই কস্টিউম বানানোর জন্য ওই 200টা শাড়ি কিন্তু আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। এবং আমি তখন একটা ডিপার্টমেন্টও সরিয়ে দিয়েছিলাম, কারণ সেই ডিপার্টমেন্টের অ্যাডিকুয়েট স্পেস ছিল না মেইন ক্যাম্পাসে। কিন্তু আমি শুনেছি যে সেই ডিপার্টমেন্ট আর সেখানে নেই। এবং আমি খুব একটা অবাক হব না যদি ভবিষ্যতে যারা পার্টির নামে গুন্ডামি করে বিশ্বভারতী চত্বরে বা বোলপুর চত্বরে, তারা যদি ওই বাড়িটা এবং জমিটা কবজা করে। কারণ বিশ্বভারতী একটা ষড়যন্ত্রের শিকার। বিশ্বভারতী একটা, আমি বলি যে সেই হাঁস, যে হাঁস সোনার ডিম দেয়, সে মানুষ সোনার ডিম পাওয়ার জন্য হাঁসটাকে মেরে ফেলছে। তো এইগুলো খুব দুঃখের কারণ। এবং আপনি হয়তো বলবে যে আপনি এতদিন চলে এসেছেন, তারপরে বিশ্বভারতীর কথাটা বলছেন কিনা। আমি বলছি এই কারণে, সেই মানুষটার জন্য, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার সমস্ত কিছু বিক্রি করে বিশ্বভারতী তৈরি করেছেন। এবং তারপরে তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে অপমান করে এই বিশ্বভারতী মানুষরা পাঠিয়েছেন, যারা তথাকথিত রাবীন্দ্রিক, তথাকথিত আশ্রমিক, তথাকথিত ব্রাহ্মণী, যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না, সেই ভদ্রলোক, তাদের কথা বহুবার বলেছি বিভিন্ন জায়গায় এবং আজও বলবো, তাদের জন্য কিন্তু বিশ্বভারতী আজকে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। এবং এখানে কেন্দ্রীয় সরকারকেও কিন্তু আমি ছাড়বো না এই কারণে, কারণ 1 বছরের উপর আমার কার্যভার শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিশ্বভারতীতে কোনো স্থায়ী উপাচার্য পাওয়া গেল না। আর অস্থায়ী উপাচার্য যারা কাজ করেন, তারা হয় স্বার্থপর, তার মধ্যে একজন তো মাতৃ হন্তা আছেন, যিনি মায়ের এগেইনস্টে এফআইআর করেছিলেন। আরেকজন, তার স্ত্রী এত বেশি খুশি হয়েছিলেন, তাকে একদিনের রাজা হিসেবে উপাধি দান করেছিলেন। আরেকজন যিনি আছেন, তিনি চুপচাপ কোনো কাজ করেন না। এবং আমি চাইবো শফিকুল, তুমি বিশ্বভারতীতে গিয়ে একটা অনুষ্ঠান প্রোগ্রাম করো, ওখানকার লোকজনদের সঙ্গে কথা বলে তুমি একটা বিশ্বভারতীর অবনমনের কারণটা কি এটা দেখা দরকার। কারণ বাঙালি হিসাবে আমি মনে করি এটা আমাদের একটা কর্তব্য যে রবীন্দ্রনাথ সৃষ্টি যে বিশ্বভারতী, রবীন্দ্রনাথ প্রদত্ত বিশ্বভারতী, যা আজকে হেরিটেজ প্রতিষ্ঠানে পরিচিত, শান্তিনিকেতন যা আজকে হেরিটেজ এরিয়া হিসেবে পরিচিত, সেই হেরিটেজ এরিয়াতে এইরকম ক্ষতি হচ্ছে, এই ক্ষতি রোখার দায়িত্ব কিন্তু আমাদের বাঙালিদের। তাই আমি তোমাকে করজোর অনুরোধ করছি, বিশ্বভারতীতে গিয়ে একটা অনুষ্ঠান করো, যে অনুষ্ঠানে তুমি দেখতে পাবে বিশ্বভারতীর অবনমনটা কতটা হয়েছে, তার জন্য দায়ী কারা। এবং এখানেও রাজনীতি দায়ী। সেদিনই বলছি, আমার বইয়ের মধ্যে কিন্তু আমার উপাচার্য থাকাকালীন যে সময় 5 বছর, এই 5 বছরে আমি কি ধরনের লড়াই করেছি এই নোংরা কীটদের বিরুদ্ধে, যারা রাজনৈতিক দলের সাহায্যে, রাজনৈতিক দলের আস্তরণ নিয়ে কিভাবে দিনের পর দিন বিশ্বভারতীকে এক্সপ্লয়েট করেছে, বিশ্বভারতীকে অত্যাচার করেছে, বিশ্বভারতীকে বানিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির একমাত্র। ওকে, অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ চক্রবর্তী। সরাসরি আপনি ছিলেন দিল্লি থেকে। ভালো থাকুন। কিন্তু বইটা আমরা পড়তে চাই, বাংলাতে অনুবাদ করে বাজারে আনুন, আরও অনেককে পড়বেন, কারণ এগুলো জানাও কিন্তু খুব প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন। ওকে দর্শক, দেখলেন এবং শুনলেন বিদ্যুৎ চক্রবর্তী, প্রাক্তন ভিসি বিশ্বভারতী। উনি একটা বই, আত্মজীবনী বা আত্মজীবনী না, নিজের জীবন দিয়ে দেখা
বাংলার রাজনীতি প্রেক্ষাপট এই যেগুলো যা দেখেছেন সেগুলি তার বক্তব্যের আকারে বইয়েতে উল্লেখ করেছেন, কিন্তু সেটা ইংরেজিতে, কিন্তু বাংলাতে এলে আমরা সহজে সেটা হয়তো আরও পড়তে পারবো এবং আরও অনেকে পড়তে পারবেন, অনেক মানুষ পড়তে পারবেন বিশেষ করে। তো এই হচ্ছে বিষয়। দর্শক, দেখা যাক সামনের বইমেলার মধ্যে হয়তো উনি ওই বইটাকে সামনে আনবেন। এবং অবশ্যই বিশ্বভারতী আমাদের কাছে খুবই প্রাণের মানে আবেগের জায়গা, সেখানকার কিছু খারাপ খবর এলে সেটা খারাপই লাগে। উনি যতদিন ছিলেন ওখানকার অবস্থা বিষয়গুলো দেখতেন, সেগুলো খবরের আকারেও আসতো, কিন্তু উনি চলে যাওয়ার পরে নাকি বিশ্বভারতীতে এখনও সেই অনেক রকমের অচল অবস্থা তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। উনি বললেন যে তুমি একবার নিজে গিয়ে দেখো। দেখি সেরকম সুযোগ হলে নিশ্চয়ই যাব, গেলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তো এখন আমরা যেটা জানার জন্য থাকছি ওই বইটা দেখা যাক। এবং ইংরেজিতে, আচ্ছা আমি আরেকবার ধরি, আচ্ছা ইংরেজিতে যে বইটা ওই বইটা যদি কেউ পেতে চান তো সেটা কোত্থেকে পাবেন? সেটা তো এখানে পাওয়া যাবে, অ্যামাজন থেকে কিনতেই পারো এবং বইয়ের দোকানেও পাওয়া যাবে। অ্যামাজন থেকে বই দোকানেও পাওয়া যাবে। এটা আমেরিকা থেকে পাবলিশ হয়েছে, পিটার ল্যাং পাবলিশ করেছে। এটা কোত্থেকে পাবলিশ হয়েছে? ভারতবর্ষের মার্কেটে এসে গেছে অ্যামাজন। এটা হচ্ছে পিটার ল্যাং, নিউ ইয়র্ক থেকে, আমেরিকা থেকে পাবলিশ হয়েছে। ঠিক আছে, ওকে। যারা ইংরেজিতে পড়তে চান তারা তো সহজে যারা ইংরেজিতে পড়তে চান তারা হয়তো অনলাইনে নিতে পারবেন, আর যারা বাংলায় পড়তে চান তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ওকে দর্শক, যা বলার বলবেন অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।